তামিম এবার বললেন রিটেনশন নেই বলেই তো আসলে, কারণ তামিমকে সাপোর্ট করে। তামিম কোন দলের হয়ে খেলবেন সেটা তো আসলে আমরা কেউই জানি না। এক সিলেটের নামই চেঞ্জ হয়েছে খুব সম্ভবত 6 বার। ঢাকার মালিকই খুঁজে পাওয়া যায় না, বিসিবি কে নিতে হয় দায়িত্ব। কিছুদিন আগে আমার শোতেই এসেছিলেন মাহবুব আনাম, তার উপর তো এবার বিপিএল এর সব দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন সব দোষ আসলে বিসিবির। তিনিও তো বিসিবিরই ছিলেন। হ্যাঁ, বিসিবির, বাট সিস্টেমটা হলো যে যারা আপনার যে পজিশনে থাকবেন, আপনার গভর্নিং কাউন্সিল হলো এটা সোল অথরিটি হওয়া উচিত এবং গভর্নিং কাউন্সিলের জবাবদিহিতার ভিতরে থাকা উচিত। যারা ছিলেন মেম্বার সেক্রেটারি এবং চেয়ারম্যান যিনি ছিলেন, আপনারা তো জানেন রাজনৈতিক কারণে তাদেরকে তো প্রভাবটা অনেক বেশি ছিল এবং মেম্বার সেক্রেটারি পাওয়ার ছিল প্রেসিডেন্টের কারণে, আর চেয়ারম্যান ছিলেন তিনি রাষ্ট্রেরই সরকার প্রধানের কাজী। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাদেরকে কেউ ঘাটাতো না এবং তারা যে যা খুশি তাই করতে পারতেন। এই যে যা খুশি তাই করতে পারা, যে কোনো সিদ্ধান্ত নেওয়া, ইচ্ছামতো পরিবর্তন করা, সেটা কিন্তু ভালো হয়নি। আপনার যদি বিপিএল এর প্রথম আসর কথা চিন্তা করেন, সেই বিপিএল এর প্রথম আসরে অনৈতিকভাবে ওইটা জন্মই কিন্তু মানে আজম পাপের মতো আর কি, ভুল দিয়ে শুরু। ফাইনালে সেমিফাইনাল খেলার কথা আপনার চট্টগ্রামের চিটাগং কিংস যেটা লাস্ট ইয়ারে খেললো তাদের, কিন্তু আনফর্চুনেটলি আপনি যখন তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন তখন তার লিগ্যাল অনুযায়ী তাকে যে রাইটসটা রয়েছে সেটা দেওয়া উচিত ছিল। সেটা না দিয়ে আলিফ গ্রুপকে আপনি, বরিশাল বুলস তাকে আপনি দিলেন, খেলতে দিলেন। দ্যাট ওয়াজ রং এবং ওখান থেকেই অনিয়মের সূত্রপাত এবং এখনও অনিয়ম কিন্তু চলেই আসছে। আমরা মনে করি যে এইসব জায়গায় মাহবুব ভাই যেটা বলেছেন, উনি হয়তো পাওয়ার ছিল না তখন, তিনি বলতে পারেনি। এখন সংস্কারের সুযোগ এসেছে, আমরা দেখতে চাই উনি সর্বোচ্চটা করে বাংলাদেশের এই প্রিমিয়ার লিগটাকে, যেহেতু এখান থেকে খেলোয়াড়দের তুলে আনার এবং ইন্টারন্যাশনাল একটা ভাইব দেওয়ার সুযোগ রয়েছে। ভাইব কেন, আপনার এখানে বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন এবং সেই জায়গাটাও ফ্র্যাঞ্চাইজিদেরকে এইরকম একটা ইন্স্যুরেন্স দেবেন আপনি 5-6 বছরের মধ্যে কিভাবে প্রফিটেবল হবেন, সেই জায়গায় তারাও যেমন কাজ করবে তেমনি বিসিবি তাদেরকে সহযোগিতা করবে এবং রেভিনিউ শেয়ারিং, যেটা ফারুক সাহেব টিকেটিং রাইটস থেকে, টিকেটিং সেলিং রাইটস থেকে আপনার যে রেভিনিউটা হয় সেটার একটা পোর্শন কিন্তু দিয়ে গেছেন। আমি বিশ্বাস করি এই বোর্ড যারা এখন বর্তমানে গভর্নিং কাউন্সিল আছে এবং আশা করব তারাও এটাকে আরও কিভাবে বাড়ানো যায়। এখন গতবার যদি 55 লাখ দিয়ে থাকেন তাহলে নেক্সট টাইম অন্তত চ্যাম্পিয়ন এবং ফাইনাল যে দুটা দল খেলবে তাদেরকে অন্তত আপনি 1 কোটি টাকা দিবেন, তার পরের বছর গিয়ে এটাকে আপনি 2 কোটি করবেন। এইভাবে যদি বাড়ান তাহলে 6 বছর বা 7 বছর পরে গিয়ে সে দেখবে যে আমি যদি 50% কাভার করতে পারি আর অ্যাড থেকে আরও 15% আনতে পারি, তাহলে আমার হলো ইভেন্ট এবং 10 বছরের মধ্যে সে দেখবে যে আমি প্রফিটে যাব। সো এই কাজটা এখনই করতে হবে। আর একটা যেটা বললেন সেটা হচ্ছে যে প্লেয়ার, ওই যেটা বললেন, আর এই স্টেশন শুধুমাত্র চিটাগং, সিলেট আর ঢাকাতে বিপিএল হলে আপনি কোনোদিনই এটা মানে প্রসার হবে না। আরও একটা ব্যাপার তো আছেই, আমরা দেখি একই মাঠে 6-7টা দল একসাথে প্র্যাকটিস করছে, মানে এটা তো আসলে কোনোভাবেই আসলে মানে কে কাহার আমরা আসলে কেউই জানতে পারি না। আপনার এক ইউজ হতে হতে এই একাডেমি মাঠ, এটা মনে হয় যে একটা মানে ইউজের ফলে ওখানে ধুলো উঠতে থাকে। এইরকম কন্ডিশনে খেলে কোনো দিন ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে না। আপনার প্রথমত ফ্র্যাঞ্চাইজিদের ওই রকম সুযোগ দেন না। আপনি ধরেন ফরচুন বরিশালের কথাই যদি বলেন কিংবা চিটাগং কিংসের কথা বলেন, চিটাগংয়ে তো মাঠ আছে, তাদেরকে ওখানে ক্যাম্প করবে, তারা ওখানে প্র্যাকটিস করবে, আপনি ওই ভেন্যুটা রেডি করে দিবেন, তোমরা এখানে প্র্যাকটিস করো। আস্তে আস্তে তারা যদি আপনি ফিক্সড ফ্র্যাঞ্চাইজি রাখেন তাহলে আপনি সেই কাজটা তারা করবে। যদিও আমি মনে করি যে লাস্ট ইয়ারে যারা আপনার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিংবা ডিফল্টার হিসেবে ছিল, যারা প্রথম থেকে ডিফল্টার, এখন পর্যন্ত চিটাগংয়ের বিরুদ্ধে দেখেন আপনার ডিফল্টের রয়েছে। প্রথম বিপিএল এ যারা ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, আই ক্যান রিমেম্বার। তো ঢাকা গ্ল্যাডিয়েটর্স এখনও আরবিট্রেশন চলছে, বিসিবিকে এখানেও পয়সা খরচ করতে হচ্ছে। সো এইরকম ডিফল্টার হবে না, এরকম ফ্র্যাঞ্চাইজিকে আপনি নেবেন এবং তাদেরকে তাদের ডিভিশনে আপনি ভেন্যু ঠিক করে দেবেন, তারা ওখানে প্র্যাকটিস করবে, এসে শুধুমাত্র ম্যাচগুলি খেলবে। এবং যে কোনো ফ্র্যাঞ্চাইজি আছে, আজকে যদি আপনি মনে করেন যে সিলেটে এবং চট্টগ্রামে, ঢাকায় 3টা জায়গায় রেগুলার হচ্ছে, আপনি এখান থেকে এবার চেঞ্জ করেন, প্রয়োজন বোধে একটা ভেন্যু সিলেটকে অথবা চিটাগংকে অফ করে আপনি অন্য একটা ভেন্যুতে নিয়ে যান, হয় বরিশালে নেন বা অন্য যেসব জায়গায় আপনার ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, বুঝলাম যে আপনার ফ্যাসিলিটি কম, সেগুলিকে বাড়ানো যায় কিভাবে, প্লেয়ার্স ফ্যাসিলিটি বা হোটেল ম্যানেজমেন্ট বা ওইসব এলাকায় যখন আপনি একবার যাবেন, খুলনাতে তো বিপিএল হয়েছে সেকেন্ড টাইম, তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হতে পারলে এখন কেন হতে পারবে না, এখন আর বেশি হওয়ার কথা। তাতে আপনাদের মাঠও ডেভেলপ করবে, বিসিবি ক্রিকেটের উন্নয়ন হবে এবং অবকাঠামোগত ডেভেলপমেন্টটা সার্বিকভাবে বাংলাদেশের ক্রিকেটকে বুস্ট করবে। সো আপনি বিপিএলকে এখন 7 নাম্বার কিংবা 8 নাম্বার
একটা ফ্র্যাঞ্চাইজি লিগও না, অথচ ছিল এটা সেকেন্ড পপুলার একটা টুর্নামেন্ট, এবং প্রথম দিকে যে পরিমাণে 15 সাল 17 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের সেরা সেরা ক্রিকেটার এখানে খেলে গেছেন। তো এই সেরা সেরা ক্রিকেটাররা যদি খেলতে পারেন, আপনাকে প্ল্যান করে যদি আপনি 5-6 বছরের প্রোগ্রাম দিতে পারেন এবং আপনার সেটাকে রান করতে পারেন, তাহলে দেখবেন যে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়গুলোকেই এই তামিম ইকবালরা বা অন্য যারা ম্যানেজমেন্টে থাকবেন তারা ঠিকই এখানে নিয়ে আসবেন, এবং ওনারা যখন আসবেন তখন বাংলাদেশের ক্রিকেট অটোমেটিক ডেভেলপ করবে, যেটা আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন, বিগ ব্যাশের দিকে তাকিয়ে দেখেন অস্ট্রেলিয়া। একেবারে আমাদের কত পরে এসছে এলপিএল, পিএসএল, কিন্তু তারা আজকে কোথায় চলে গেছে তাদের সবকিছু দিয়ে।